তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন, 21-year-old student visited his GP complaining of a flu-like illness. He had not been eating for around 48 hours. On examination, there was mild jaundice, but no other physical findings of note. His serum bilirubin was raised, but his liver enzymes were normal. Full blood count, urea, creatinine, electrolytes all were normal, and hepatoglobins were also normal. মানে পেশেন্ট একটা ইয়ং পেশেন্ট, রিসেন্টলি তার একটা ফ্লু লাইক ইলনেস আছে, আর পেশেন্ট এখন প্রেজেন্ট করছে শুধুমাত্র আইসোলেটেড বিলিরুবিন রেস্ট নিয়ে, আদার ফাংশন সবই নর্মাল। তাহলে অ্যান্সার হচ্ছে গিলবার্ট সিনড্রোম। তাহলে কোনো পেশেন্টের যদি জন্ডিস থাকে বা বিলিরুবিন রেস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম ইভ্যালুয়েশনের জন্য আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে ফার্স্ট দেখবো বিলিরুবিনের সাথে লিভার ফাংশন টেস্টটা দেখবো। লিভার ফাংশন টেস্টের মধ্যে মেইনলি আমরা হচ্ছে এনজাইমগুলো দেখি, এএলটি, এএসটি, এএলপি অ্যান্ড জিজিটি। যদি সবগুলো এনজাইম নর্মাল থাকে তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের হাই কনজেনিটাল হাইপারবিলিরুবিনিয়া হইতেছে, সো ইনহেরিটেড, অথবা হিমোলাইসিস। তাহলে এখানে যেহেতু সবগুলো নর্মাল আছে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল আসবে দুইটা, একটা হচ্ছে কনজেনিটাল হাইপারবিলিরুবিনিয়া আর একটা হচ্ছে হিমোলাইসিস। এখন যদি হিমোলাইসিস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সিবিসি যদি আমরা করি তাহলে এখানে হিমোগ্লোবিন কম পাবো, আর হচ্ছে হেপ্টোগ্লোবিনটা কম থাকে। তাহলে হেমাটোলজিতে গেলে আমরা দেখবো হিমোলাইসিসে কিছু কার্ডিনাল ফিচার্স আছে, এর মধ্যে একটা হচ্ছে লো হেপ্টোগ্লোবিন। এখানে ফ্রিজে হিমোগ্লোবিন থাকে সেগুলো হচ্ছে হেপ্টোগ্লোবিন বাইন্ড করে, ফলে ব্লাডে হেপ্টোগ্লোবিনটা কমে যায়। তাহলে যেহেতু এখানে সবগুলো নর্মাল আছে, সো তাহলে হিমোলাইসিস এখানে এক্সক্লুড হচ্ছে। তাহলে এখানে মেইনলি থাকছে কনজেনিটাল হাইপারবিলিরুবিনিয়া, যার মধ্যে সব থেকে বেশি কমন আছে গিলবার্ট সিনড্রোম। কারণ গিলবার্ট সিনড্রোম ফ্লু লাইক ইলনেস বা হচ্ছে ফাস্টিং এই কন্ডিশনগুলোতে বেশি হয়। কেন বেশি হয়? কারণ গিলবার্ট সিনড্রোমের মেইন প্যাথোলজি হচ্ছে এখানে ইউডিপি গ্লুকামাইল ট্রান্সফার এনজাইমটা কম থাকে। তাহলে এই এনজাইমটার কাজ হচ্ছে কি, আনকনজুগেটেড যে বিলিরুবিন আছে আমাদের বডিতে, এটাকে কনভার্ট করে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করা। গিলবার্ট সিনড্রোমে যেহেতু এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, সো এই আনকনজুগেট বিলিরুবিনকে কনজুগেট করতে পারে না, ফলে আমাদের ব্লাডে আনকনজুগেট বিলিরুবিনটার পরিমাণ বেড়ে যায়। তাহলে ফাস্টিং কন্ডিশন বা স্ট্রেসফুল কন্ডিশন বা ফিভার এই ধরনের কন্ডিশনগুলোতে কি হয়, এই এনজাইম লেভেলটা আরো কমে যায়, ফলে পেশেন্টের এই যে আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেট করার যে ক্যাপাসিটি এটা কমে যায়, ফলে বিলিরুবিনটা বাড়তে থাকে। এই কারণে এই ধরনের স্ট্রেসফুল কন্ডিশনে ইউজুয়ালি গিলবার্ট সিনড্রোম পেশেন্টগুলো সিমটোমেটিক হয়, আদারওয়াইজ ইউজুয়ালি অ্যাসিমটোমেটিকই থাকে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে গিলবার্ট সিনড্রোম কেন হয়, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইউডিপি গ্লুকামাইল ট্রান্সফারেজ এনজাইম। A 44-year-old man who runs a bar returned to the UK to visit relatives. Over the past few months, he had been troubled by itching and had noticed that his fluid intake had increased markedly. On presentation to his general practitioner, it was noted that he was extremely tanned, had loss of body hair, and also had gynecomastia. Blood tests revealed elevated ALT, AST, and ALP level. Fasting blood glucose was measured at 8.8 millimole per liter. তাহলে মিডিল এজড পারসন, প্রেজেন্টেশনের মধ্যে আছে ইচিং, তারপর হচ্ছে পলিডিপসিয়া, তারপর হচ্ছে এক্সট্রিমলি ট্যান, তারপর তার বডি হেয়ার কমে গেছে, সাথে গাইনিকোমেশিয়া আছে। আর কি আছে, এএলটি এবং এএসটি বেশি। আর কি আছে, ব্লাড গ্লুকোজ লেভেল বেশি আছে। তাহলে মিডিল এজড পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে পলিডিপসিয়া নিয়ে, ইচিং আছে, সাথে স্কিন পিগমেন্টেশন আছে, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন কমে গেছে, গাইনোকোমেশিয়া আছে, এএলটিএসটি বেশি, গ্লুকোজ বেশি। তাহলে অ্যান্সার কি হবে,
আমরা যদি অ্যালকোহল রিলেটেড সিরোসিস চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে অনেক কিছু মিলানো যায়, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, গাইনিকোমেশিয়া, ALTS টু চাইলে মিলানো যায়। তাহলে গ্লুকোজ লেভেল বাড়ছে, এটা মিলানো কঠিন হবে। পেশেন্টের ট্যানিং আছে মানে পিগমেন্টেশন আছে, এটা মিলানো কঠিন হবে। আর একটা হচ্ছে পলিডিপসিয়া। এই যে হাই ওয়াটার ইনটেক বা হাই ফ্লুইড ইনটেক, এই জিনিসগুলা অ্যালকোহল রিলেটেড সিরোসিস দিয়ে মিলানো যায় না। তাহলে হাই গ্লুকোজ এবং পলিডিপসিয়া এটার মধ্যে মিল আছে। হাইপারগ্লাইসেমিয়া পেশেন্ট থাকলে পেশেন্টের পলিডিপস হবে, মানে ডায়াবেটিস মেলেটাস আছে। তাহলে এবার যদি আমরা মিলাই সিরোসিসের সাথে ডায়াবেটিস মেলেটাস, স্কিন পিগমেন্টেশন, তাহলে অ্যান্সার কি হবে? হিমোক্রোমাটোসিস। তাহলে ওভারঅল যদি আমরা সবগুলো একসাথে মিলাই তাহলে ইচিং হইতেছে এখানে কেন? ডিউ টু আয়রন ডিপোজিশন। পলিডিপসিয়া বা ইনক্রিজ ফ্লুইড ইনটেক, এটা হচ্ছে পেশেন্টের যেহেতু প্যানক্রিয়াসটা ড্যামেজ হচ্ছে, এখানে ইনসুলিন রিলিজটা কমে যাচ্ছে, পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তেছে এবং ডায়াবেটিস মেলেটাস ডেভেলপ করার কারণে পেশেন্টের পলিডিপসিয়া হচ্ছে। এরপর স্কিন ট্যানিং, এটা হচ্ছে কয়েকটা কারণ হয়। একটা হচ্ছে এখানে মেলানিন ডিপোজিশন বেশি, আর একটা হচ্ছে আয়রন ডিপোজিশন হতে পারে। বডি হেয়ার ডিস্ট্রিবিউশন কমে যাচ্ছে এবং গাইনোকমেশিয়া, এটা দুইটা কারণে হতে পারে। একটা হইতে পারে যদি পেশেন্টের সিরোসিস ডেভেলপ করে, তাহলে সিরোসিস পেশেন্টগুলো হচ্ছে যে অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায়, ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকে, মানে অল্টারনেশন, যে কারণে এই ধরনের হইতে ডিস্ট্রিবিউশন হতে পারে। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে হিমোক্রোমাটোসিসের ক্ষেত্রে আয়রন ডিপোজিশন হয় বোথ গোনাডস অ্যান্ড পিটুইটারিতে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যদি আয়রন ডিপোজিশন হয়ে সেটা ড্যামেজ হয় তাহলে কি হবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন কমে যাবে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন যদি কমে যায় তাহলে কি হবে? পেশেন্টের এফএসএইচ, এলএইচ এগুলো কমে যাবে, টেস্টোস্টেরন সিনথেসিস কমে যাবে। ফলে পেশেন্টের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেগুলো সেগুলো কমে যাবে, বডি হেয়ার ডিস্ট্রিবিউশন কমে যাবে। আর টেস্টোস্টেরন যেহেতু কমে যাচ্ছে, সো টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন এগুলো ব্যালেন্সটা অল্টার হয়ে যাবে, পেশেন্টের গাইনোকমেশিয়া ডেভেলপ করবে। তাহলে এটা একটা এক্সপ্লেনেশন হতে পারে, সিরোসিস একটা এক্সপ্লেনেশন হতে পারে। আর ALT AST বাড়বে কেন? কারণ হিমোক্রোমাটোসিস হচ্ছে হেপাটাইটিস করে বা লিভার সেলগুলো ড্যামেজ করে, যে কারণে ALT AST বাড়তে পারে। তাহলে কোনো একটা পেশেন্টে আমরা যদি দেখি হেপাটাইটিস আছে অথবা CLD আছে, এর সাথে ডায়াবেটিস মেলেটাস, আর একটা হচ্ছে পিগমেন্টেশন বা ট্যানিং, যেটাই বলুক, তাহলে এই কম্বিনেশন যদি আমরা পাই তাহলে ডায়াগনোস হবে হচ্ছে হিমোক্রোমাটোসিস। এছাড়া কি কি থাকতে পারে? হার্ট ফেলার থাকতে পারে ডিউ টু কার্ডিওমায়োপ্যাথি, অথবা আর্থ্রালজিয়া থাকতে পারে, কারণ এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সিউডো গাউটের রিস্ক থাকে বেশি, ক্যালসিয়াম পাইরোফসফেট ডিপোজিশন হয় বেশি। আর কি থাকতে পারে? ইনফার্টিলিটির কথা বলা থাকতে পারে অনেক সময় ডিউ টু হাইপোগোনাডিজম। তাহলে CLD বা হেপাটাইটিস এগুলোর সাথে যদি এই ধরনের সিনারিও থাকে তখন আমাদের ডায়াগনোস হবে হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিসের মিউটেশন হয় কোন ক্রোমোজোমে? তাহলে হিমোক্রোমাটোসিস হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানে মিউটেশন আছে HFE জিনে, আর ক্রোমোজোম হচ্ছে 6। তাহলে এই তিনটা কথা মনে রাখা লাগবে, তিনটা পরীক্ষা কোশ্চেন আসে। A woman with non-abetalipoproteinemia was reviewed in the clinic. Which of the following would be most in keeping with her disease? তাহলে অ্যাবিটালিপোপ্রোটিনেমিয়া, এখানে মেইনলি কে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অ্যাবজর্পশন ইম্পেয়ার্ড হয়। তাহলে এখানে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি থাকবে, ভিটামিন A, D, E, K, এইগুলোর লেভেল কমে যাবে। এর মধ্যে সব থেকে বেশি অ্যাপ্লিকেট হয় ভিটামিন ই, এছাড়া বাকি ফিচারগুলো থাকতে পারে। তাহলে এখানকার যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটার সাথে মিলে? এক্সিলেন্ট। তাহলে প্রথম মিন টাইম, ভিটামিন কে এর যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আমাদের প্রথম মিন টাইম বাড়বে। কেন ভিটামিন কে কারণে প্রথম মিন টাইম বাড়বে? কারণ প্রথম মিন টাইম দেখে আমরা কি দেখি? মেইনলি এক্সট্রিনসিক পাথওয়ে দেখি।
এক্সট্রিনসিক পাথওয়ে অফ ব্লাড ক্লটিং এর যে পাথওয়ে আছে এটা দেখায়। এক্সট্রিনসিক পাথওয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে ফ্যাক্টর 7। এখন আমরা জানি যে ফ্যাক্টর 2, 7, 9 and 10 এগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। তাহলে যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এই ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টর 7 এক্সটেন্সিভ পাথওয়েতে কাজ করে মেইনলি। তাহলে এই ক্ষেত্রে এক্সটেন্সিভ পাথওয়েটা হ্যাম্পার্ড হবে। আর এক্সটেন্সিভ পাথওয়ে যেহেতু আমরা প্রথমে টাইম দিয়ে অ্যাসেস করি, তাহলে এক্সটেন্সিভ পাথওয়েতে যদি কোনো ডিফেক্ট থাকে সেক্ষেত্রে প্রথমে টাইমটা বাড়বে। A patient was diagnosed with acute fulminant hepatic failure. Which virus infection is most likely to be responsible for this? তাহলে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে কোনগুলো অ্যাকিউট আর কোনগুলো ক্রনিক করে, কোনগুলো হেপাটিক ফেলার করে, এগুলো আমাদের জানা লাগবে। তাহলে অপশন আছে রোটা ভাইরাস, হেপাটাইটিস এ, সি, কক্সকি ভাইরাস আর এইচআইভি। তাহলে এগুলোর মধ্যে হেপাটিক ফেলার, অ্যাকিউট ফালমিনেন্ট হেপাটিক ফেলার করতে পারে কোনটা? তাহলে এর মধ্যে হেপাটাইটিস বা হেপাটিক ইমপ্যায়ারমেন্ট করে মেইনলি হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড সি। এর মধ্যে সি তো ইউজুয়ালি ক্রনিক ডিজিজ করে, এটা অ্যাকিউট ডিজিজ ইউজুয়ালি করে না। তাহলে অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। তাহলে হেপাটাইটিস এ, বি অ্যান্ড ই এই তিনটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস বা অ্যাকিউট লিভার ডিজিজ করতে পারে। আর বি আর সি কি করে, ক্রনিক ডিজিজ করে ইউজুয়ালি। তার মানে বি হচ্ছে দুইটাতে কমন, অ্যাকিউটও করতে পারে, ক্রনিকও করতে পারে। আর সিটা শুধু ক্রনিক করে, আর এ আর ই হচ্ছে অ্যাকিউটটা করে বেশি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। An obese 15 an obese 54-year-old woman presents to the emergency department. She has rigors and fever. On examination, she was jaundiced and there was tenderness over the right upper quadrant of her abdomen. She had an elevated white blood cell count, markedly raised bilirubin and alkaline phosphatase level. Her transaminase were mildly increased and her amylase level was normal. তাহলে 54-year পেশেন্ট, প্রেজেন্টেশন হচ্ছে ফিভার উইথ রাইগার্স। তাতে কি আছে, পেশেন্টের জন্ডিস আছে। আর রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আছে। ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট বেশি, এরপর বিলিরুবিন অনেক বেশি বলছে। এলপি লেভেল ভেরি হাই, আর ট্রান্সঅ্যামিনেজ মানে এএলটি এসটি বলছে মাইল্ড রেজড। তাহলে পেশেন্টের একটা অবস্ট্রাকটিভ প্যাটার্নের লিভার ডিজিজ, অবস্ট্রাকটিভ বা কোলেস্টেসিস প্যাটার্নের লিভার ফাংশনটা অ্যাবনর্মালিটি আছে। আর এর সাথে কি আছে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অ্যান্ড ফিভার আছে। তাহলে এই ট্র্যাটটাকে কি বলা হয়, ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, জন্ডিস। তাহলে ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আর হচ্ছে জন্ডিস, এই ধরনের যদি প্যাটার্ন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেন্ডিং কোলানজাইটিস। এরপর হচ্ছে an 18-year-old woman is referred by her general practitioner to clinic to investigate problems of a movement disorder and abnormal liver enzymes. On examination, she appears tremulous with some evidence of ataxia as well as dysarthria. Laboratories demonstrate that her ALT is elevated, serum ceruloplasmin is low, and there is increased urinary copper excretion. এটা খুবই ক্লাসিক্যাল সিনারিও, সহজ কেস।
ডায়াগনোস হচ্ছে উইলসনস ডিজিজ। তাহলে ইয়ং কোনো পেশেন্ট যদি লিভার ডিজিজ থাকে এবং সাথে যদি মুভমেন্ট ডিসঅর্ডার থাকে অথবা যদি সাইকেট্রিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। তাহলে এই ধরনের কোনো কম্বিনেশন যদি থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ ইউজুয়ালি হেপাটাইটিক প্যাটার্নাল লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি করে, পেশেন্ট ইউজুয়ালি এএলটি এস লেভেলটা বেশি থাকে। আচ্ছা, এখানে মিউটেশন হয় কোন ক্রোমোজোমে? হেমোক্রোমাটোসিসের ক্ষেত্রে ছিল আমাদের ক্রোমোজোম 6। তাহলে হিমোক্রোমাটোসিস আর উইলসন দুটাই হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। হিমোক্রোমাটোসিস বেশি হয় ইউজুয়ালি একটু মিডিল এজ বা একটু ওল্ড এজে, আর উইলসন ডিজিজ হয় ইয়ং পেশেন্টের ক্ষেত্রে। হিমোক্রোমাটোসিস কি হয়? মেনলি আয়রনটা বাড়ে বডিতে, উইলসনে বাড়ে হচ্ছে আমাদের কপার। এই পাশে হিমোক্রোমাটোসিসে হচ্ছে আমাদের মিউটেশন হয়, এটা হয় মেনলি এইচএফএ জিনে, যেটা হেরিটেরি হিমোক্রোমাটোসিস, এবং এটা হয় ক্রোমোজোম 6 এ। আর উইলসন ডিজিজ হয় এটিপি 7B জিন অন ক্রোমোজোম 30। তাহলে এই ক্রোমোজোম এবং জিন কোনটা কোথায় ইনভলভমেন্ট আছে এটা মনে রাখা লাগবে। Which of the following is an indication for a transjugular intrahepatic portosystemic shunt? তার টিপসের ইন্ডিকেশন কোনটা নিচে? আচ্ছা, তাহলে বলি রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। তাহলে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস এর কি কি অপশন আছে, ট্রিটমেন্ট অপশন, এটা অনেকটা পরীক্ষা আসে। রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস আমরা কখন বলি? যদি কোনো পেশেন্টের ফুরুসেমাইড আমরা 160 মিলিগ্রাম এবং স্পাইনলেকটন যদি 400 মিলিগ্রাম এই কম্বিনেশন ইউজ করার পরে যদি অ্যাসাইটিস রেসপন্স না করে, অথবা পেশেন্ট যদি কোনো কারণে এই ডোজ টলারেট করতে না পারে, তাহলে সেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বা রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস অনেক সময় বলা হয়। তাহলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন কি কি আছে? রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস কি? রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে প্যারাসিনথেসিস। এটা অনেক সময় পরীক্ষা আসে, যখন একটা পেশেন্টের ডায়াবেটিস ইউজ করা হয়েছে কিন্তু রেসপন্স করতেছে না, এক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস কি হবে? তাহলে অ্যান্সার হচ্ছে প্যারাসিনথেসিস। আরেকটা কি করতে পারি আমরা? ট্রান্সজুগুলার ইন্টারহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট ফর্মেশন করে দিতে পারি। অ্যান্ড থার্ড হচ্ছে কোনো কিছু যদি কাজ না করে তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি। তাহলে এগুলো হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিসের ট্রিটমেন্ট। আর এনকেফালোপ্যাথি তো আমরা টিপস করতে পারি না, বরং টিপস করলে আর এনকেফালোপ্যাথি হওয়ার রিস্ক বেড়ে যায়। পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি ইউজুয়ালি আমরা করি না, বাকিগুলোকে আমাদের টিপস খুব একটা করা হয় না। তাহলে টিপস ইন্ডিকেশন হচ্ছে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস। হুইচ অফ দ্য ফলোইং is the most likely diagnosis? A 40-year-old man comes to the clinic for review. He has a history of type 1 diabetes, for which he is managed with basal bolus insulin therapy. He has peripheral sensory neuropathy and has previously received results therapy to both eyes. Over the past few months, he has complained of lethargy and nausea with dry, itchy skin and some episodes of night sweats. On examination, he is febrile, blood pressure normal, pulse normal. There are signs of mild jaundice and scratch marks over his upper chest and abdomen. ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে সিগনিফিকেন্স আছে, এএলপিটা অনেক বেশি, এএসটিটা বেশি আছে, বিলিরুবিন বেশি, প্রিয়াঙ্কা পজিটিভ, অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি নেগেটিভ। তাহলে ডায়াগনোসিস কি হবে? প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঙ্গাইটিস। তাহলে পেশেন্টের ক্ষেত্রে কি কি আছে এখানে? 40-year-old মেল পেশেন্ট,
পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস আছে উইথ কমপ্লিকেশনস, তার নিউরোপ্যাথি আছে, রেটিনোপ্যাথি আছে, আর সাথে পেশেন্টের সামিউসার্স নাইট সেটিং আছে। তার মানে নিউরোপ্যাথি ফিচার্সগুলো আছে পেশেন্টের। আর কি আছে সিমটমসের মধ্যে? পেশেন্টের মাইল্ড জন্ডিস আছে, সাথে স্ক্র্যাচ মার্ক আছে। আর ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? এএলপিটা অনেক বেশি, সাথে এএসটি বেশি, প্রিয়াঙ্কা পজিটিভ। এখন আমরা যদি সবগুলো একসাথে করি, জন্ডিসের সাথে স্ক্র্যাচ মার্ক প্লাস এএলপিটা বেশি, তার মানে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা প্যাটার্ন আছে পেশেন্টের। অবস্ট্রাকটিভ জন্ডিসের সাথে তার একটা অটোইমিউন ডিজিজ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে। আর কি আছে? প্রিয়াঙ্কা পজিটিভ। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে যদি আমরা এখানে কজ দেখি, তাহলে গলস্টোন ডিজিজ, এটা তো জন্ডিস করে না আনলেস কোলিডোকোলিথিস হয়। অটোইমিউন হেপাটাইটিস, এটা হচ্ছে হেপাটাইটিক প্যাটার্ন করে, তো সেই ক্ষেত্রে এলটিএস এগুলো বেশি থাকবে, অটো অ্যান্টিবডিগুলো পজিটিভ থাকবে। অ্যাসেনিং কোলানজাইটিস, পেশেন্টের ফিভার নাই, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নাই, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম। তাহলে বাদ থাকে হচ্ছে প্রাইমারি biliary কোলানজাইটিস অ্যান্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস। এই দুইটা কন্ডিশনে অটোইমিউন ডিজিজ অ্যাসোসিয়েশন থাকতে পারে, পেশেন্টের কোলেস্টেটিক প্যাটার্নে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকতে পারে। পার্থক্য কোথায়? তাহলে পিবিসি তো অলমোস্ট অলওয়েজ এএমএ পজিটিভ থাকে, অলমোস্ট মোর দ্যান 95% কেসে। আর পিএসসি তে ইউজুয়ালি পজিটিভ থাকে কোনটা? প্রিয়াঙ্কা, যদিও সবসময় থাকে না, নন স্পেসিফিক, তারপর এটা পজিটিভ থাকতে পারে। তাহলে এখন যদি আমরা হোল সিনারিওটা একসাথে করি, অবস্ট্রাকটিভ প্যাটার্নে লিভার ফাংশন টেস্ট, পেশেন্ট হচ্ছে কোলেস্টেসিস ফিসাস আছে, অটোইমিউন ডিজিজ আছে, সাথে এএমএ নেগেটিভ, প্রিয়াঙ্কা পজিটিভ। তাহলে সবগুলো একসাথে করলে আমাদের অ্যান্সার হয় প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস। এই পেশেন্টে যদি আমরা প্রিয়াঙ্কাটা নেগেটিভ দিয়ে এএমএটা পজিটিভ লিখতাম, তাহলে ডায়াগনোসিসটা প্রাইমারি biliary কোলানজাইটিস হতো। তাহলে পিবিসি এবং পিএসসি প্রেজেন্টেশন অলমোস্ট সিমিলার, জাস্ট ইনভেস্টিগেশনে কিছু ডিফারেন্স আছে, বাকি সবকিছু মোটামুটি একই রকমের। হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন্স দ্য প্যাথোফিজিওলজি অফ হিমোক্রোমাটোসিস? হিমোক্রোমাটোসিস মেইনলি কি চেঞ্জ হয়? আমরা জানি হিমোক্রোমাটোসিসে বডিতে আয়রন ডিপোজিশন বেড়ে যায়। কেন বাড়ে? কারণ এখানে আয়রন অ্যাবজর্পশন বেশি বেশি হয়। কেন হয়? এক্সেলেন্ট, ডিউ টু ডিক্রিজ প্লাজমা হেপসিডিন। তাহলে প্লাজমা হেপসিডিন এটা কাজ হচ্ছে আয়রন ট্রান্সপোর্টকে ইনহিবিট করা বা আয়রন ট্রান্সপোর্ট কমানো। তাহলে কোনো পেশেন্ট যদি হেপসিডিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হবে? আয়রন ট্রান্সপোর্ট বেশি বেশি হবে বা আয়রন অ্যাবজর্পশন বেশি বেশি হবে, ফলে বডিতে আয়রনের কন্টেন্ট বা আয়রনের অ্যামাউন্ট বেড়ে যাবে, বিভিন্ন অর্গান বা টিস্যুতে আয়রন ডিপোজিশন হবে এবং পেশেন্টের হিমোক্রোমাটোসিস ডেভেলপ করবে। আরেকটা ডিজিজ আমাদের হচ্ছে হেপসিডিন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন বা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এই কন্ডিশনটাতে কি হয়? হেপসিডিন লেভেল বেড়ে যায়। হেপসিডিন বাড়লে কি সমস্যা? সেক্ষেত্রে আয়রন ট্রান্সপোর্ট যে ফাংশনটা, আয়রন ট্রান্সপোর্টটাকে ইনহিবিট করে রাখে, ফলে বডিতে অ্যাভেলেবল আয়রন কমে যায়। এটা মানে কি? মানে এই ক্ষেত্রে বডিতে টিস্যুতে বা সেলগুলোতে আয়রন ডিপোজিশন থাকে, কিন্তু ব্লাডে যে অ্যাভেলেবল আয়রন সেটার পরিমাণ কমে যায়। তার মানে স্টোরড আয়রন বেশি, কিন্তু মানে ইউটিলাইজ করার মতন আয়রন নাই। তাহলে এই ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মতন ফিচার্স পেশেন্টটা ডেভেলপ করতে পারে। তাহলে হেপসিডিন দুইটা জায়গায় আমাদের ইম্পর্টেন্ট। হেপসিডিন যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে হবে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন। আর হেপসিডিন যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হিমোক্রোমাটোসিস। তাহলে একটাতে আমাদের বডিতে আয়রন বেশি বেশি হয়ে যাচ্ছে, আর একটাতে অ্যাভেলেবল আয়রন এটা কমে যাচ্ছে। 56-year-old man with polycythemia rubra vera is admitted with acute abdominal pain, nausea, vomiting, and abdominal distension. He is apyrexial with tender hepatomegaly and ascites. An ascitic tap reveals high sag with no organism. তাহলে পেশেন্টের পলিসাইথেমিয়া রুব্রা ভেরা আছে, তারপরে অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস অ্যান্ড টেন্ডার হেপাটোমেগালি, মানে একদম খুবই টিপিক্যাল ফিচার্স। আর কি আছে? হাই স্যাগ। তাহলে অ্যান্সার হচ্ছে বাটকেরি সিনড্রোম।
তাহলে হাই স্যাক কজ অফ অ্যাসাইটিস আমরা অলরেডি হেপাটোলজিতে পড়ছিলাম। আমরা বলছিলাম কার্ডিওভাস্কুলার এবং লিভার রিলেটেড কজগুলা। তাহলে লিভারের মধ্যে আছে আমাদের সিরোসিস, কার্ডিয়াক হচ্ছে ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। এরপর আছে ভাস্কুলার মধ্যে আছে আমাদের দুইটা, বার্টকের সিনড্রোম আর একটা হচ্ছে ভেনো অক্লুসিভ ডিজিজ অথবা ইনফ্রাভেনিক অবস্ট্রাকশন। তাহলে এই কজগুলোতে মেইনলি আছে আমাদের হাই স্যাক রিলেটেড অ্যাসাইটিস ডেভেলপ করে। তাহলে বার্টকের সিনড্রোমের পেশেন্টগুলোর ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, প্রোথ্রম্বোটিক কোনো একটা কন্ডিশনে হিস্ট্রি থাকে। প্রোথ্রম্বোটিক এটা হইতে পারে পলিসাইথেমিয়া বা অ্যান্টিকোয়াগুলেন্ট ডেফিসিয়েন্সি লাইক প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি বা প্রেগনেন্সি। তাহলে যে কন্ডিশনগুলোতে থ্রম্বোসিসের রিস্ক বেশি থাকে এই ধরনের একটা কন্ডিশন থাকবে। অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন, টেন্ডার হেপাটোমেগালি এবং অ্যাসাইটিস থাকবে, আর এর সাথে হাই স্যাক থাকতে পারে। তাহলে এগুলো দেখে আমরা বলতে পারবো ডায়াগনোসিস অফ বার্টকের সিনড্রোম। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইমেজিং করলে একটা লোবে এনলার্জমেন্ট পাওয়া যায়। লোবটার নাম কি লিভারে? কর্ডেট লোব। কর্ডেট লোব। তাহলে কর্ডেট লোব এনলার্জমেন্ট এটা হচ্ছে বার্টকের সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট ফিচার। এটা এক্সপ্লেনেশন হচ্ছে লিভারের জন্য লোবগুলো আছে, এটা ব্লাড সাপ্লাই আছে ডিফাইন্ড পোর্টাল ভেসেলের মাধ্যমে, দেন ইনফ্রাভেনা ক্যাভাতে যায়। আর কর্ডেট লোব কি করে, ডিরেক্ট ব্রাঞ্চের মাধ্যমে ইনফ্রাভেনা ক্যাভাতে ড্রেনেজ করে। ব্লাড সাপ্লাই ডিফাইন্ড হওয়ার কারণে এটা এখানে প্রেশার বেশি থাকে এবং লোবটা তখন এনলার্জমেন্ট হয়, সরি বেশি বেশি ফাংশনিং করে এবং এনলার্জমেন্ট হয় এখানে। তাহলে মেইন কারণ হচ্ছে এটা ব্লাড সাপ্লাই ডিফারেন্ট। তাহলে কর্ডেট লোব এনলার্জমেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে বার্টকের সিনড্রোম। Which of the following is the investigation most likely to reveal the underlying cause of his symptoms? A 48-year-old man comes to the clinic. He has loss of libido and has not had intercourse with his partner for 3 months. He has recently changed jobs and is finding his relationship problems extremely stressful. On further questioning, he has also suffered from polydipsia and polyuria, getting through 3 liters of diet cola per day and passing urine some 3 times per night. There is bilateral hip pain on flexion. On examination, his blood pressure 150/70 millimeter mercury, pulse 80 normal, BMI 29. He has pulmonary erythema and 6 spider nervi on his chest wall. The remainder of the abdominal examination was normal. তাহলে পেশেন্টের লস অফ লিবিডো আছে, পলিডিপসিয়া আছে, জয়েন্ট পেইন আছে, পালমোনারি এরিথেমা এন্ড স্পাইরাল নেভি আছে। ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের এএলটি লেভেলটা বেশি আছে আর র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল বেশি আছে। তাহলে একটু আগে আমরা একটা সলভ করে আসছিলাম এই ধরনের একটা কোশ্চেন। তাহলে এখানে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, অ্যান্সার হচ্ছে ফেরিটিন। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে হিমোক্রোমাটোসিস। তাহলে পেশেন্টের এক্সামিনেশনে পালমোনারি এরিথেমা আছে আর স্পাইডার নেভি আছে। স্পাইডার নেভি নাম্বার কয়টা? 6টা। তাহলে স্পাইডার নেভি হচ্ছে ক্লিনিক্যালি আমাদের সিএলডি সাসপেক্টিভের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। যদি কোনো পেশেন্টের 3 বা 3-এর বেশি স্পাইডার নেভি থাকে তাহলে দিস ইজ ভেরি মাচ সাজেস্টিভ অফ সিএলডি। মানে পেশেন্টের সিএলডি আছে, এর সাথে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি মানে ডায়াবেটিস মেলিটাস আছে আর হেপাটাইটিস আছে, এর সাথে লস অফ লিবিডো আছে। তাহলে এটা হচ্ছে খুবই টিপিক্যাল প্যাটার্ন ফর হিমোক্রোমাটোসিস। তাহলে ডায়াগনোসিস হচ্ছে হিমোক্রোমাটোসিস। এক্ষেত্রে আমরা সেরাম ফেরিটিন এবং ট্রান্সফেরিন স্যাচুরেশন দেখি। যেহেতু ট্রান্সফেরিন স্যাচুরেশন অপশনে নাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেরাম ফেরিটিন। Measurement of which of the following in a sample of feces would be most appropriate to confirm the diagnosis? A patient with a long history of rheumatoid arthritis and restrictive cardiomyopathy thought to be due to amyloidosis comes to the gastroenterology clinic. He has suffered from increasing episodes of diarrhea over the past few months and now has peripheral pitting edema of both lower limbs. Albumin 22, you suspect her of having a protein lodging enteropathy. কারণ আমাদের মেইন কোশ্চেন হচ্ছে প্রোটিন লজিং এন্ট্রোপ্যাথির ক্ষেত্রে ফিসেসে আমরা কি দেখে এটা কনফার্ম করতে পারি।
তাহলে অ্যান্সার হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন। তাহলে এখানে আলফা 1 অ্যান্টিট্রিপসিন দেখার পিছনে বেশ কিছু লজিক আছে। একটা হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন, অ্যালবুমিন, এগুলো হচ্ছে লার্জ প্রোটিন। তাহলে স্মল প্রোটিন অনেক সময় লিকেজ হইতে পারে, কিন্তু যদি কোনো পেশেন্টের আমরা দেখি লার্জ প্রোটিন লিকেজ হইতেছে, তার মধ্যে ইন্ডিকেট করে যে পেশেন্টের কোনো ইন্ট্রোপ্যাথি বা মিউকোসাল কোনো ড্যামেজ আছে। তাহলে আমরা ফিসেসের দুইটা দেখতে পারতাম, চাইলে অ্যালবুমিনও দেখতে পারতাম অথবা আলফা অ্যান্টিট্রিপসিন। সমস্যা হচ্ছে অ্যালবুমিনটা আমাদের জিআইটিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো ডিগ্রেড হয়ে যায়। তাহলে এটা যদি আমরা স্টুলে মেজার করি তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্টটা আমরা পাবো না, যেহেতু এটা অলরেডি আগে থেকে মেটাবলিজম বা ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। আলফা অ্যান্টিট্রিপসিনের সুবিধা আছে এটা আমাদের যে ইন্টেস্টাইনে যে এনজাইম বা অ্যাসিড যেগুলো আছে এগুলোতে কোনো ডিগ্রেডেশন হয় না, ইনট্যাক্ট থাকে। সো এটা যদি আমরা স্কুলে মেজার করি তাহলে আমরা অ্যাকচুয়াল যে লিকেজটা হচ্ছে সেটা মেজার করতে পারবো। এই কারণে আলফা অ্যান্টিট্রিপসিনটা প্রিফার করা হয়। আর ক্যালপ্রোটেক্টিনটা আমরা দেখি হচ্ছে মিউকোসাল ইনফ্লামেশন আছে কিনা, বিশেষ করে আইবিডি পেশেন্ট এবং আইবিএস আলাদা করতে সবচেয়ে বেশি হেল্প করে। আর ফিকাল ইলাস্টেজ আমরা কোথায় দেখি? প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য। তাহলে এই তিনটাই কিন্তু পরীক্ষায় কমনলি কোশ্চেন আসে। তাহলে ফিকাল আলফা অ্যান্টিট্রিপসিন দেখবো হচ্ছে প্রোটিন লজিং এন্ট্রোপ্যাথির ক্ষেত্রে, ফিকাল ক্যালপ্রোটেক্টিন দেখবো হচ্ছে আমরা আইবিডির ক্ষেত্রে বা মিউকোসাল ইনফ্লামেশন দেখার জন্য, আর ফিকাল ইলাস্টেজ দেখবো হচ্ছে প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য। What is the most likely diagnosis? 42-year-old woman was referred to the liver clinic by her GP. She had undergone blood test as part of medical assessment at work, and these had showed a raised ALT at 160 but normal ALP, bilirubin platelet count, and prothrombin. Her past history of note included obesity and gestational diabetes. She denied drinking any alcohol. The woman had an admission with cholecystitis 2 years ago, although she had not any abdominal pain since. তাহলে 42-year-old এর একজন ফিমেল, সে প্রেজেন্ট করছে কি নিয়ে? হাই এএলটি লেভেল নিয়ে। আদার লিভার ফাংশন টেস্ট সবগুলো নর্মাল। আর হিস্ট্রির মধ্যে কি আছে? ওবেসিটি অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। খুবই নন স্পেসিফিক কিছু কথাবার্তা আছে, কিন্তু এটা থেকেও আমাদের ডায়াগনোস করতে হবে। তাহলে এই ধরনের কিছু কেস আমাদের পরীক্ষায় থাকতে পারে। দেখা যায় খুব বেশি কিছু ক্লু দেওয়া হয়নি, বেশ কিছু এফসিএস এখন তো এই ধরনের কোশ্চেন খুব হয় আর কি, অল্প কিছু ক্লু দেওয়া থাকে, সেখান থেকে ডায়াগনোস করতে হয়। এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তাহলে আমরা বাকি অপশনগুলো যদি দেখি, আচ্ছা এখানে এএলটি বাড়ছে মেইনলি। তাহলে এএলটি বাড়লে এটাকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে হেপাটাইটিক প্যাটার্ন, আর যদি এএলপি বাড়ে তাহলে সেটা হচ্ছে কোলেস্টেটিক প্যাটার্ন। তাহলে হেপাটাইটিক প্যাটার্নের ডিজিজ এখানে কোনটা কোনটা করতে পারে? আমরা যদি পিবিসি চিন্তা করি তাহলে পিবিসি কজ হচ্ছে মেইনলি কোলেস্টেটিক লিভার ফাংশন টেস্ট, তাহলে এটা প্রথমে বাদ। গলস্টোন ইউজুয়ালি লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ারমেন্ট করে না, যদি না এটা কোলেডোকোলিথিয়াসিস বা আদার্স কোনো অবস্ট্রাকশন করে, তাহলে শুধু গলস্টোনের কারণে লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল হবে না। সিরোসিস যদি চিন্তা করি তাহলে সিরোসিসের অন্যান্য কোনো ফিচার্স এখানে নাই, পেশেন্টের কোনো অ্যাসাইটিস নাই, ইডিমা নাই, বা স্টিগমেট অফ সিএলডি, এসব কোনো কিছুই নাই, তাহলে এটাও বাদ। তাহলে হেপাটাইটিস করতে হবে, একটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তবে অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা বলছিলাম আদার অটোইমিউন ডিজিজে হিস্ট্রি থাকবে, পেশেন্টের হাইপোথাইরয়েডিজম বা এডিসন ডিজিজ বা পার্নিশাস অ্যানিমিয়া, ভিটিলিভার, এই ধরনের অটোইমিউন ডিজিজের কোনো হিস্ট্রি এখানে নাই। তাহলে বাদ থাকছে কি আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এগুলোর ক্ষেত্রে কি থাকে আমাদের? মেটাবলিক সিনড্রোমের যে পয়েন্টগুলো আছে এগুলো অনেকগুলো থাকতে পারে, হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিস, এই ধরনের কোনো হিস্ট্রি থাকতে পারে। তাহলে এখানে দুইটা হিস্ট্রি আছে, একটা হচ্ছে ওবেসিটি আর একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। তাহলে ওবেস কোনো পেশেন্টের যদি এখানে এএলটি রেজ নিয়ে প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই ধরনের প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু এখানে অলরেডি হিস্ট্রিতে বলা হয়েছে সে কোনো অ্যালকোহল ড্রিঙ্কিং করে না। তাহলে অ্যান্সার আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, এটা টার্ম রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এটা আমরা ক্লাসে বলছিলাম। এটা নিউ টার্ম হচ্ছে মেটাবলিক অ্যাসিডিক ফ্যাটি লিভার ডিজিজ।
তাহলে এখন এটাকে বলা হয় MAFLD। What does the differential diagnosis include? তাহলে 56-year-old farmer is admitted for worsening jaundice, pruritus, and some right upper quadrant pain, discomfort. He has dark urine and pale stool. There is no history of alcohol or IV drug use or no recent foreign travel. He occasionally takes NSAIDs and for headache and St. John's wort for depression. On examination, he is afebrile, icteric, has some tenderness in the right upper quadrant and hepatomegaly. Ultrasound abdomen shows no gallstones, although intrahepatic and extrahepatic bile ducts are dilated. তাহলে পেশেন্টের বয়স 56 ইয়ার্স, প্রেজেন্টেশন হচ্ছে জন্ডিস, এর সাথে আছে ইচিং আছে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আছে, এই তিনটা আছে তার সিমটমস। আর এর সাথে আছে কি ডার্ক ইউরিন, পেল স্টুল। আর এক্সামিনেশনের ভিতরে আমরা কি পাইছি, তার ইকটেরিক আছে আর সাথে হেপাটোমেগালি। ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে, ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা হেপাটিক biliary duct dilated। তাহলে এই সিনারিওতে যদি আমরা সেটা দেখি, ডার্ক ইউরিন অ্যান্ড পেল স্টুল উইথ জন্ডিস, তাহলে এটা কি মিন করে, অবস্ট্রাকটিভ জন্ডিস। এর সাথে আমরা দেখতেছি ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা হেপাটিক বাইল ডাক্টগুলো ডাইলেটেড আছে, তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের পক্ষে সাজেস্টিভ। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ এখানে কি কি আছে, ভাইরাল হেপাটাইটিস, এটা তো হেপাটাইটিক কজ, এটা বাদ। অটোইমিউন হেপাটাইটিস, এটা হেপাটাইটিক কজ, এটা বাদ। তাহলে অপশনের মধ্যে আছে ড্রাগ ইনডিউস কোলেস্টেসিস, কোলাঞ্জিওকার্সিনোমা অ্যান্ড প্রাইমারি biliary cholangitis। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে। এর মধ্যে ড্রাগ ইনডিউস কোলেস্টেসিস, এই ক্ষেত্রে বাইল ডাক্টগুলো ডাইলেট থাকবে না, কিন্তু বাইল ডাক্ট তো নর্মাল থাকবে, তাহলে এটা বাদ। তাহলে বাদ থাকছে দুইটা, কোলাঞ্জিওকার্সিনোমা অ্যান্ড প্রাইমারি biliary cholangitis। তাহলে এই দুইটা ক্ষেত্রে উপরে সবকিছু মিলতে পারে, পেশেন্টের জন্ডিস, ইচিং, আপার কোয়াড্রেন্ট পেইন, হেপাটোমেগালি, ডার্ক ইউরিন, পেল স্টুল সবগুলো থাকতে পারে। তাহলে ডিফারেন্সিয়েট করবো কিভাবে, ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা হেপাটিক biliary ডাইলেটেড। তাহলে এটা আমরা কোথায় পাইতে পারি, পিভিসিতে মেইনলি কোন ডাকগুলো ডাইলেটেড হয়, ইন্ট্রাহেপাটিক অর এক্সট্রাহেপাটিক অর বোথ। ইন্ট্রাহেপাটিক। ইন্ট্রাহেপাটিক। তাহলে যদি বোথ ইন্ট্রাহেপাটিক অ্যান্ড এক্সট্রাহেপাটিক ডাইলেটেড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো বাকি অপশনগুলো। তাহলে এখানে অ্যান্সার হবে কোলাঞ্জিওকার্সিনোমা। এছাড়া প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, তারপর কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটার বাইল ডাক্টই ডাইলেটেড থাকতে পারে। তাহলে পিভিসি ক্ষেত্রে শুধুমাত্র ইন্ট্রাহেপাটিক গুলো ডাইলেটেড হবে। হ্যাঁ, এখানে যদি পিএসসি অপশনে থাকতো তাহলে মানে ডিফারেন্সিয়েট করতাম কিভাবে কোলাঞ্জিওকার্সিনোমা আর পিএসসি এর মধ্যে। কোলাঞ্জিওকার্সিনোমা আর মানে বলতেছি যদি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসও থাকতো অপশনে, তাহলে কোনটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতামটা কিভাবে ওইটা জানতে তাহলে চাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, পিএসসির সাথে আমাদের ইউজুয়ালি আদার্স অটোমেটিক ডিসগুলো অ্যাসোসিয়েশন থাকে, এখানে কিন্তু কোনো অটোমেটিক ডিসে কোনো হিস্ট্রি দেওয়া নেই। আরেকটা ক্লু থাকবে, যখন কোলাঞ্জিওকার্সিনোমার হিস্ট্রিগুলো থাকে, এই পেশেন্টে ইউজুয়ালি বয়স একটু বেশি থাকবে আর ডিউরেশনটা থাকবে শর্ট হিস্ট্রি। তাহলে এইগুলো দেখে অনেক সময় আলাদা করা যাবে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি বলি, এটা ক্ষেত্রে যদি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থাকতো, তারপরে এটা অ্যান্সার হতো কোলাঞ্জিওকার্সিনোমা। একটা হচ্ছে পেশেন্টের বয়স খুব বেশি না হলেও একটু বেশি, আর দ্বিতীয় হচ্ছে এখানে কোনো অটোমেটিক ডিজিজের কোনো হিস্ট্রি কথা এখানে বলা হয় নাই। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা হচ্ছে, পেশেন্টের প্রেজেন্টেশন হয়েছে কি নিয়ে, জন্ডিস, প্লুরাইটাস এবং হচ্ছে ডার্ক ইউরিন অ্যান্ড পেল স্টুল, তার মানে একদম পিওর অবস্ট্রাকটিভ প্যাটার্নে জন্ডিস নিয়ে। পিএসসি পেশেন্টগুলো একদম এরকম টিপিক্যাল সিমটমস ইউজুয়ালি কম থাকে। পিএসসি প্রেজেন্টেশন কেমন হয়, আমরা দেখবেন পিএসসি প্রথমে বলা আছে, পিএসসি পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিমনিউটিক থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের প্রেজেন্টেশন হয় হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট নিয়ে। তাহলে পিএসসি যদি কোনো সিনারি পরীক্ষা থাকে, সেক্ষেত্রে কেমন থাকবে, ইউজুয়ালি অ্যাসিমনিউটিক থাকবে, অথবা মাইল্ড জন্ডিস বা মাইল্ড রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, একদম ক্লিন কাট অবস্ট্রাকটিভ জন্ডিস ইউজুয়ালি রেয়ার। এর সাথে কি থাকবে, অটোইমিউন ডিজিজের কোনো একটা হিস্ট্রি থাকবে, পেশেন্টের থাইরয়েড ডিসঅর্ডার বা শোকজেন সিনড্রোম, এই ধরনের কোনো একটা
ডিজিজের হিস্ট্রি থাকবে সাথে। Which of the following is most appropriate for reducing mortality rate? A 56-year-old man presents to the emergency department with a very large upper GI hemorrhage. He is known to drink up to 3/4 of a bottle of whiskey per day and 3 pints of beer, and has previously been diagnosed with alcoholism. On examination, he is hypotensive, heart rate 110 beats per minute. There is blood around the mouth, and he has a further 150 ml hematemesis in the department. তাহলে পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করছে হেমাটাইমেসিস নিয়ে, মোস্ট লাইকলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিএলডি ডিউ টু রাপচার ইসোফেজিয়াল ভ্যারিসেস। পেশেন্ট এন্ডোস্কোপি করা হয়েছে, আইভি টালিপেসিন দেওয়া হয়েছে। কোশ্চেন হচ্ছে যে পেশেন্টের কোন ট্রিটমেন্ট দিলে মর্টালিটি রেট কমাইতে পারে। তাহলে এটা মুখস্থ করছেন, এটা হচ্ছে যে ডেভিডসনের বক্সে দেওয়া আছে। এই ধরনের আপার জিআই ব্লিডিং ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে মর্টালিটি রেট কমায়। তাহলে এটা হচ্ছে মুখস্থ করছে না, এটা মুখস্থ করতে হবে। তাহলে এটা ডেভিডসন একটা বক্স আছে, আপার জিআই ব্লিডিং ম্যানেজমেন্ট আমরা কি কি ইউজ করি, আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, ট্রানজিমিক অ্যাসিড, টালিপেসিন, এখানে অপশনগুলো আছে। এর মধ্যে অ্যান্টিবায়োটিকটা মর্টালিটি বেনিফিট আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 56-year-old man with severe exertional dyspnea is admitted with jaundice and ascites. He has recently been diagnosed with COPD by his GP, although he insists that he only smokes occasional cigarettes. His father died of respiratory illness at 54 years of age. Bilirubin, AST, ALP levels are elevated, and liver biopsy showed pus positive diestrase resistance globule in periportal hepatocytes. তাহলে পেশেন্টের দুইটা কম্বিনেশন আছে, একটা আছে সিওপিডি আর একটা আছে লিভার ডিজিজ। এখানে আরেকটা কথা ইম্পর্টেন্টলি মেনশন করছে, সেটা হচ্ছে পেশেন্টের সিওপিডি আছে ঠিকই, কিন্তু পেশেন্টের কোনো স্মোকিং এর হিস্ট্রি নাই। স্মোকিং হিস্ট্রি নাই বলতে সিগনিফিকেন্ট হিস্ট্রি নাকি, ওকেশনাল স্মোকিং করে সে। তাহলে ডেসপাইট ওকেশনাল স্মোকিং বা ল্যাক অফ স্মোকিং একটা পেশেন্টের সিওপিডি ডেভেলপ করছে, এর সাথে লিভার ডিজিজ ডেভেলপ করছে। তাহলে আমরা ডিসকাস করছিলাম যে এই ধরনের যদি প্রেজেন্টেশন থাকে তাহলে ডায়াগনোসিস কি হবে? আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সি। তাহলে আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সিতে কি সমস্যা হয়? আলফা 1 অ্যান্টিডিপসিন এটা একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এটা ইলাস্টেজ এনজাইমকে ইনহিবিট করে রাখে। ইলাস্টেজ এনজাইম কি করে? আমাদের লাংসের যে ইলাস্টিন আছে এগুলোকে ড্যামেজ করে দেয়। তাহলে কোনো পেশেন্ট যে আলফা 1 অ্যান্টিডিপসিন এটা ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে? ইলাস্টেজ এনজাইমগুলো বেশি বেশি কাজ করবে, যেহেতু ইনহিবিটর ইফেক্ট নাই, লাংসে ইলাস্টিনগুলো ড্যামেজ হয়ে যাবে, পেশেন্টের এমফাইসেমা ডেভেলপ করবে, যেহেতু অ্যালভিউলার ওয়ালগুলো তখন ড্যামেজ হয়ে যাবে, এমফাইসেমা। আরেকটা কি হয় এখানে লিভারের ক্ষেত্রে, এখানে মিসফোল্ডেড প্রোটিন ডিপোজিশন হয় ডিউ টু মিউটেশন। এই মিসফোল্ডেড প্রোটিনগুলো কি করে? লিভার সেলগুলোকে ড্যামেজ করে। এর ফলে লিভারে কি হয়? হেপাটাইটিস ডেভেলপ করে, ক্রনিক হেপাটাইটিস হয়, অ্যান্ড ফাইনালি সিএলডি অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে এখানে মেইনলি দুইটা অর্গান বেশি ড্যামেজ হয়, একটা হচ্ছে লাংস যেখানে সিওপিডি ইন দ্য ফর্ম অফ এমফাইসেমা, বিশেষ করে প্যানিসিনার এমফাইসেমা হয়, আর একটা হচ্ছে লিভারের ক্ষেত্রে সিএলডি বা হেপাটোসেলুলার কার্সিনোমা প্রেজেন্ট করতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো প্রেজেন্টেশন থাকে, বিশেষ করে যদি ইয়ং এজ বা মিডল এজ পেশেন্টের, আর যদি ইন দ্য অ্যাবসেন্স অফ সিগারেট স্মোকিং অথবা ওকেশনাল সিগারেট স্মোকিং পেশেন্টগুলো ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে এটা আরও বেশি সাজেস্টিভ ফর আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সি। সাথে এই ধরনের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, আর ইনভেস্টিগেশন করলে পিরিয়ডিক অ্যাসিড ট্রিপ পজিটিভ গ্লোবিউল ডিপোজিশন পাওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সি, খুবই ক্লাসিক্যাল একটা সিনারিও। Which of the following is recommended with respect to long-term prophylaxis against further bleeding? The 48-year-old man recovering on the gastroenterology ward after suffering from a large variceal hemorrhage. He has grade 2 varices on endoscopy, which are banded. তাহলে পেশেন্টের ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অলরেডি ব্যান্ডিং করা হয়েছে। ফার্দার ব্লিডিং প্রিভেন্ট করার জন্য আমরা প্রোফাইলিক্স হিসেবে কি ট্রিটমেন্ট ইউজ করতে পারি?
এক্সেলেন্ট। তাহলে আমরা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপানল ইউজ করতে পারি টু প্রিভেন্ট ফার্দার ব্লিডিং। A 56-year-old woman with established alcohol-related cirrhosis was admitted in a confused and rosy state. What is the most important immediate investigation? তাহলে একজন সিরোসিসের পেশেন্ট এখন প্রেজেন্ট করছে হচ্ছে কনফিউশন অ্যান্ড ড্রজিনেস নিয়ে। ইমিডিয়েটলি আপনি কোন ইনভেস্টিগেশনটা করতে পারবেন, কোনটা পেশেন্টের জন্য হেল্পফুল হবে? এটা আমরা এর আগে বেশ কয়েকবার ডিসকাস করছি এই কোশ্চেনটা। ব্লাড গ্লুকোজ, ব্লাড কালচার, সিটি ব্রেইন, রেড সেল ফোলেট, আপাজি এন্ডোস্কোপি, এর মধ্যে ইমিডিয়েট কোন ইনভেস্টিগেশনটা করলে সেটা পেশেন্টের জন্য বেনিফিট হবে এই সিনারিওতে? কনফিউশন এন্ড ড্রজি স্টেট। এক্সেলেন্ট। তাহলে আমরা ব্লাড গ্লুকোজ করতে পারি। তাহলে লিভার সিরোসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে খুব ফ্রিকুয়েন্টলি বা খুব কমনলি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। কেন করে আমরা এর আগে ডিসকাস করছি। লিভারের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করা অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস করা। তাহলে আমাদের ফাস্টিং কন্ডিশনে যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় তখন লিভার কি করে, এই গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ায় এবং হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করে। এখন লিভার সিরোসিসের পেশেন্ট বা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ বা লিভার ফেইলার, এই পেশেন্টগুলো কি করে, তাদের লিভার সেলগুলো এই ফাংশনগুলো করতে পারে না। ফলে ফাস্টিং কন্ডিশনে আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করার কাজটা লিভার তখন করতে পারে না, পেশেন্টগুলো ফ্রিকুয়েন্টলি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। তাহলে লিভার সিরোসিস পেশেন্ট যদি কনফিউশন বা ড্রজিনেস নিয়ে আসে তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করা যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে কিনা। বাকি জন্য টেস্টগুলো আছে সবগুলাই করা লাগবে। ব্লাড কালচার করে আমাদের দেখতে হবে যে পেশেন্টের এসবিপি ডেভেলপ করতেছে কিনা বা আদার্স কোনো ইনফেকশন আছে কিনা। সিটি স্ক্যান অফ ব্রেন করে আমাদের আদার কজেস অফ যে কনফিউশন ড্রজিনেস এক্সক্লুড করতে হবে, বিশেষ করে সাবডাল হেমাটোমা। অ্যালকোহল পেশেন্টগুলো অনেক সময় সাবডাল হেমাটোমা প্রেজেন্ট করে, সেগুলো পেশেন্ট ড্রজিনেস থাকতে পারে। রেড সেল ফোলেট আমরা দেখতে পারি পেশেন্টের ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে কিনা, আপার এন্ডোস্কোপি করা লাগতে পারে। তাহলে সবগুলো টেস্ট করা লাগতে পারে, তবে ইমিডিয়েটলি এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করবো। 48-year-old patient presented with acute onset confusion and mild fever. On examination, he had signs of chronic liver disease, ascites, and was generally tender over his abdomen. Blood tests revealed mildly raised aspartate and alanine level and bilirubin 186 micromole per liter. His creatinine 145 micromole per liter. INR was 2 and has a mixed picture anemia with hemoglobin 98 gram per liter, low platelet count, and elevated neutrophil count. Ascitic tap revealed fluid with a polymononuclear cell count more than 250 per cubic millimeter. তাহলে পেশেন্ট হচ্ছে সিএলডি পেশেন্ট, প্রেজেন্ট করছে কনফিউশন এন্ড ফিভার নিয়ে, সাথে অ্যাবডোমিনাল পেইন আছে, লিভার ফাংশন টেস্ট অল্টার্ড, এবং এর সাথে অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করে দেখা গেছে মোর দ্যান 250 পার কিউবিক মিলিমিটার পলিমরফোনিকুলার সেলস আছে। তাহলে এক্সেলেন্ট অ্যান্সার হচ্ছে স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এই পেশেন্টে যদি আমরা অ্যাসিডিক ফ্লুইড কালচার করি তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা পাওয়া যেতে পারে? ইকোলাই। ইকোলাই। আমরা ট্রিটমেন্ট করব কি দিয়ে? আইভি অ্যান্টিবায়োটিক দিব। কোনটা দিব? পাইপারাসিলিন, ক্যাজোভেক্টম। তাহলে আইভি অ্যান্টিবায়োটিক আমরা কয়েকটা চয়েস করতে পারি। তাহলে আমরা চয়েস করবো যেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ অর্গানিজম এগেইনস্টে কাজ করে। তাহলে ইকোলাই এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। তাহলে আমরা এমন কোনো অ্যান্টিবায়োটিক চয়েস করবো যেগুলো গ্রাম নেগেটিভ এগেইনস্টে বেশি ভালো কাজ করে। তাহলে সেটা হইতে পারে পাইপেরাসিলিন ক্যাজোভেক্টম কম্বিনেশন, অথবা হইতে পারে আইভি সেপোট্যাক্সিম, হইতে পারে আইভি সেপ্টাজিডিম বা সেপ্টাক্সিম, থার্ড সেফালোস্পোরিন গ্রুপ যেগুলা। তাহলে পাইপেরাসিলিন ক্যাজোভেক্টম অথবা সেফালোস্পোরিন গ্রুপ এগুলো আমরা বেশি চয়েস করবো, যেহেতু এগুলো গ্রাম নেগেটিভ কাভারেজটা ভালো দিবে। A 17-year-old girl presented with lethargy and chronic nausea. She had been unable to complete her school examinations, and her mother was worried that she might be depressed. On examination, there were signs of chronic liver disease, brown-green ring at the periphery of the iris in both eyes. Serum copper level was low.
তাহলে এটা খুবই সিম্পল একটা সিনারিও। তাহলে ইয়ং পেশেন্ট যদি সাইকেটিক ম্যানিফেস্টেশন থাকে বা সিএলডি থাকে তাহলে ডায়াগনোস হবে উইলসন ডিজিজ। আর এর সাথে কেএফ রিং থাকলে তো আরো কনফার্ম করে দিচ্ছে। এখন সিরাম কপার লেভেল এখানে কি বলতেছে, সিরাম কপার লেভেলটা লো। সিরাম কপার লেভেল কি লো থাকবে নাকি বেশি থাকবে উইলসনের ক্ষেত্রে? তাহলে উইলসনের ক্ষেত্রে মেইন সমস্যা যেটা সিরোপ্লাজমিন লেভেলটা কমে যায়, এটা হচ্ছে মেইন প্যাথোলজি। এর ফলে কি করে, আমাদের বিলিয়ারি এক্সক্রিশন অফ কপার এটা তখন করতে পারে না। তাহলে কপার এক্সক্রিশন হয় না। কোথা দিয়ে এক্সক্রিশন হয় না? বাইল দিয়ে বা বিলিয়ারি চ্যানেলের মাধ্যমে। কপার যেহেতু এক্সক্রিশন হইতে পারতেছে না, তাহলে কপারটা এখানে বেশি জমা হবে। এই কপারটা তখন গিয়ে জমা হয় কোথায়? ব্লাডে জমা হয়। তাহলে ব্লাডে কি হবে? কপারটা বেড়ে যাবে। এই যে কপারটা বাড়ছে এটা কোন ধরনের কপার? ফ্রি কপার। আরেকটা কপার থাকে কি, বাউন্ড টু সেলুলোপ্লাজমিন। তাহলে কপার দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে বাউন্ড টু সেলুলোপ্লাজমিন আর একটা হচ্ছে ফ্রি কপার। তাহলে এখানে যেহেতু সেলুলোপ্লাজমিন কম, তাহলে এই বাউন্ড কপার এটা থাকবে কম থাকবে। তাহলে আমরা যদি ব্লাডে কপার আর কপার দেখি তাহলে কেমন পাবো? ফ্রি কপারটা বেশি আর বাউন্ড কপার যেটা সেলুলোপ্লাজমিনের সাথে থাকে সেটা কম পাবো। আর যদি টোটাল কপার দেখি তাহলে টোটাল কপারটা নর্মাল থাকতে পারে, অনেক সময় কমও থাকতে পারে, যেহেতু এখানে সেলুলোপ্লাজমিন লেভেলটা কমে যাচ্ছে, সো বাউন্ড লেভেলটা কমে যাচ্ছে। আর এই যে ফ্রি কপার যেগুলো বেশি বেশি থাকবে, এই ফ্রি কপারটা ইউরিনে এক্সক্রিশন হবে বেশি বেশি। তাহলে ইউরিনে কপার পাবো বেশি। তাহলে ইউরিনে কপার বেশি আর হচ্ছে ব্লাডে ফ্রি কপারও বেশি। আর সেলুলোপ্লাজমিন বাউন্ড যে কপার এটা কম, আর টোটাল কপার এটা নর্মাল থাকতে পারে, কমও থাকতে পারে। তাহলে সেরাম কপার লেভেল এটা দেখে কনফিউজ হওয়া যাবে না, এটা অনেক জায়গায় লো অনেক জায়গায় বেশি, এইভাবে অনেক জায়গায় নর্মালও লেখা থাকতে পারে। তাহলে ফ্রি কপার সবসময় বেশি থাকবে, এটা মনে রাখলে হবে। আর ইউরিনারি কপার যেটা সেটাও বেশি থাকবে। তাহলে আমরা দেখবো কি, ব্লাডে দেখলে তো কনফিউশন হতে পারে, আমরা ইউজুয়ালি ইউরিনারি কপারটা বেশি দেখি। তাহলে যদি বলে উইলসন ডিজিজ কনফার্ম করার জন্য কি করবো, আমরা ইউরিনারি কপার দেখবো। আর আফটার যদি ডিপেনিসিলিন অ্যাডমিনিস্ট্রেশন করার পর দেখি তাহলে সেটা আরো বেশি কনফার্মেটিভ, আরো বেশি স্পেসিফিক। A 66-year-old woman with a history of chronic liver disease secondary to autoimmune hepatitis presents with abdominal pain and confusion. She denies any vomiting and diarrhea. On examination, her temperature is 38 degrees Celsius. Blood pressure was not normal. Abdomen is distended with evidence of shifting dullness. It is soft with generalized tenderness. Paractal reveals an empty rectum. She scores 7/10 on the abbreviated mental test. তাহলে সিএলডি পেশেন্ট এখন প্রেজেন্ট করছে ফিভার, অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আর অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড কনফিউশন নিয়ে। ইনভেস্টের মধ্যে ডাব্লিউবিসি কাউন্টটা বেশি আছে, সিআরপি লেভেল ভেরি হাই, ক্রিয়েটিন বেশি আছে, বিলিরুবিন বেশি আছে। তাহলে ডায়াগনোসিস সিএলডি পেশেন্ট যদি ফিভার অ্যাবডোমিনাল পেইনে প্রেজেন্ট করে, তাহলে এই কম্বিনেশনটা এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সিএলডি প্লাস ফিভার প্লাস অ্যাবডোমিনাল পেইন। তাহলে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? এক্সেলেন্ট, এসআইডি ফ্লুইড স্টাডি। তাহলে এখানে ডায়াগনোস হচ্ছে স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস মোটামুটি প্রতিবারই এফসিএস এ কোশ্চেন আসে, কোনোবার ডায়াগনোসিস, কোনোবার ইনভেস্টিগেশন, কোনোবার ট্রিটমেন্ট, অথবা কোনোবার অর্গানিজমের নাম। 45-year-old woman was referred after the occupational health screening. Investigation showed the following hepatitis B serology. Hepatitis B surface antigen positive, surface antibody negative, তারপরে কোর আইজিজি অ্যান্টিবডি, হেপাটাইটিস বি কোর আইজিজি অ্যান্টিবডি পজিটিভ, আইজিএম নেগেটিভ, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন পজিটিভ অ্যান্ড ই অ্যান্টিজেন নেগেটিভ। তাহলে এই কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষার সাথে খুবই ফেভারিট কোশ্চেন, বি ভাইরাস সেরোলজি মার্কার্সের ইন্টারপ্রিটেশন।
প্রত্যেক পরীক্ষায় আসে, আমরা অলরেডি কয়েকবার ডিসকাস করছি এটা। তাহলে এখানে পজিটিভ আছে কি কি? বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, কোল আইজিজি পজিটিভ, আর ই অ্যান্টিজেন পজিটিভ। তাহলে এই তিনটা মিলে কি ইন্ডিকেট করে? তাহলে সবাই ফার্স্টে আমরা যদি দেখি হচ্ছে যে বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ। তাহলে সারফেস অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে পেশেন্টের অ্যাক্টিভ ইনফেকশন আছে। এখন এই ইনফেকশনটা হইতে পারে অ্যাকিউট, হইতে পারে ক্রনিক ইনফেকশন। তাহলে অ্যাকিউট নাকি ক্রনিক এটা আমরা বুঝবো কিভাবে? কোর অ্যান্টিবডি দেখে। তাহলে কোনো পেশেন্টের যদি কোর অ্যান্টিবডির মধ্যে আইজিজি পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে ক্রনিক, যদি আইজিএম পজিটিভ থাকে তাহলে ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন। তাহলে যেহেতু আইজিজি পজিটিভ আছে তাহলে এটা ইন্ডিকেট করছে পেশেন্টের ক্রনিক ভিভাইরাস ইনফেকশন, তাহলে অ্যাকিউটটা বাদ। এখন ক্রনিক ইনফেকশনের মধ্যে আবার আমরা দেখবো ই অ্যান্টিজেন পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে ই অ্যান্টিজেন যদি পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের রেপ্লিকেশন বেশি বেশি হচ্ছে। যখন রেপ্লিকেশন বেশি বেশি হবে তখন ইনফেক্টিভিটিও বেশি বেশি থাকবে। তাহলে ই অ্যান্টিজেন যদি বেশি থাকে তাহলে ইন্ডিকেট করে হাই ভাইরাল রেপ্লিকেশন অ্যান্ড হাই ইনফেক্টিভিটি। তাহলে সবগুলো যদি আমরা এখন মিলাই তাহলে কোনটা পাবো? ক্রনিক ইনফেকশন, এটা ক্রনিক বা পারসিস্টেন্ট বলা যেতে পারে, তার মানে রিসলভ হয় নাই। তাহলে পারসিস্টেন্ট ইনফেকশন আছে, কিভাবে বুঝতেছি? বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, কোর অ্যান্টিজেন পজিটিভ আছে। আর হাই ইনফেক্টিভিটি কিভাবে বুঝতেছি? ই অ্যান্টিজেন পজিটিভ আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন, হাই ইনফেক্টিভিটি। যদি এই পেশেন্টে বলা হতো যে ই অ্যান্টিজেন নেগেটিভ, ই অ্যান্টিবডি পজিটিভ, তাহলে অ্যান্সার হতো সেকেন্ড, পারসিস্টেন্ট ইনফেকশন, লো ইনফেক্টিভিটি। আর যদি প্রিকল মিউটেন্ট ক্যারিয়ার হতো তাহলে প্রিকল মিউটেন্ট ক্যারিয়ার আমরা কিভাবে বুঝতাম? সারফেস অ্যান্টিজেন পজিটিভ, কোল পজিটিভ, বাট ই অ্যান্টিজেন নেগেটিভ। আর কি থাকবে? বি ভাইরাস ডিএনএ লোড, এটা তখন বেশি থাকতো। তাহলে এটা দেখে আমরা বুঝতাম যে প্রিকল মিউটেশন আছে। আর রিসেন্ট প্রাইমারি ইনফেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কোর আইজিএম পজিটিভ থাকতো। আর স্পন্টানিয়াসলি ক্লিয়ার ইনফেকশন যদি ক্লিয়ার হয়ে যেত তাহলে সেক্ষেত্রে সারফেস অ্যান্টিবডি অ্যাপিয়ার করতো, সেক্ষেত্রে সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ থাকার কথা ছিল। তাহলে এটা অ্যান্সার হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন, হাই ইনফেক্টিভিটি। In a patient with cirrhosis which feature is characteristic of portal hypertension, এটা আমরা কয়েকবার পড়ছি, একদম ডেভিডসনের ফার্স্ট পেজে আছে। পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স কি কি? কার্ডিনাল ফিচার হচ্ছে স্প্লেনোমেগালি, দেন হচ্ছে ভ্যারিসেস, এটা হইতে পারে ইসোফেজাল ভ্যারিসেস বা গ্যাস্ট্রিক ভ্যারিসেস, এন্ড ফাইনাল হচ্ছে ক্যাপুট মেডুসা বা ডাইলেটেড সুপারফিশিয়াল ভেসেলস। তাহলে এই তিনটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স। Which of the following describes the primary mechanism of action of lactulose in the gastrointestinal tract? তাহলে ল্যাকটুলোজের মেকানিজম অফ অ্যাকশন কি? এক্সেলেন্ট, অসমোটিক ল্যাক্সেটিভস। ল্যাকটুলোজ আমরা মেইনলি কোথায় ইউজ করি? ট্রিটমেন্ট অফ চয়েস ফর হেপাটিক এনকেফালোপ্যাথি। হেপাটিক এনকেফালোপ্যাথি। এক্সেলেন্ট। A 23-year-old woman was in her 29th week of pregnancy. She had been suffering from itching for 3 weeks, which was getting progressively worse. She had now developed mild jaundice. Her bilirubin was raised at 80 micromole per liter. Her ALT raised at 82 unit per liter.
whereas her full blood count was normal. তাহলে আমরা বলছিলাম প্রেগনেন্সিতে লিভার ফাংশন টেস্ট বা লিভার ডিজিজ প্রেজেন্টেশন এটা খুব কমনলি আসে, বিশেষ করে যদি থার্ড ট্রাইমেস্টারে থাকে। তাহলে পেশেন্টের থার্ড ট্রাইমেস্টারে প্রেজেন্ট করছে ইচিং নিয়ে, পেশেন্টের সাথে জন্ডিস আছে, বিলিরুবিন বেশি, AL2 কিছুটা বেশি, ALP নিয়ে কোনো কমেন্ট এখানে করে নাই। তাহলে থার্ড ট্রাইমেস্টারের প্রেগনেন্সিতে যদি কোনো পেশেন্ট ইচিং নিয়ে প্রেজেন্ট করে এবং সাথে জন্ডিস থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। আর যদি হেল্প সিনড্রোম হতো তাহলে সেক্ষেত্রে কি থাকতো? হিমোলাইসিসের কারণে হিমোগ্লোবিন কম থাকতো, ব্লাডে সিস্টোসাইট থাকতো PBF এ, তারপর হিমোলাইসিস আদার ফিচার্সগুলো থাকতো, এর সাথে প্লেটলেট কাউন্ট কম থাকতো, আর লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল থাকতো। কোলেসিস্টাইটিসের পেশেন্ট ইউজুয়ালি ইচিং নিয়ে প্রেজেন্ট করে না, এটা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতো, অন্যান্য ফিচার্স থাকতো। অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এরা প্রেজেন্ট করে কি নিয়ে? নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন নিয়ে, মানে হেপাটাইটিস লাইক প্যাটার্ন নিয়ে। তাহলে এটা মনে রাখা লাগবে, থার্ড ট্রাইমেস্টারের প্রেগনেন্সিতে যদি কোনো পেশেন্ট হেপাটাইটিক প্যাটার্নে প্রেজেন্ট করে, মানে অ্যাবডোমিনাল পেইন, নাউসিয়া, ভমিটিং, এর সাথে LTST বেশি, তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। যদি ইচিং নিয়ে প্রেজেন্ট করে আর এর সাথে যদি ALP বেশি থাকে, জন্ডিস থাকে, তাহলে হচ্ছে ইন্টারহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। আর যদি হিমোগ্লোবিন কম, সিস্টোসাইট বেশি, রেটিকুলোসাইট কাউন্ট বেশি, অনেক হিমোলাইসিস ফিচার্স থাকে, সাথে লিভার এনজাইম বেশি এবং প্লেটলেট কাউন্ট কম থাকে, তাহলে হেল্প সিনড্রোম। এই তিনটা হচ্ছে পরীক্ষায় খুব কমনলি আসে: ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, হেল্প সিনড্রোম অ্যান্ড ইনহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। তাহলে এটা অ্যান্সার আছে ইনহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। 26-year-old school teacher had been diagnosed with hepatitis B infection 2 years earlier. She was now worried about whether the infection was still active. Which of the following test results is most sensitive at confirming continued viral replication? তাহলে ভাইরাল রেপ্লিকেশন দেখার জন্য মোস্ট সেনসিটিভ কোনটা? আচ্ছা, এই জিনিসটা এর আগেও আমরা ডিসকাস করছিলাম হেপাটোলজি ভাইরালজিক্যাল মার্কার দেখার সময়। কোনো পেশেন্টে যদি প্রিকল মিউটেশন থাকে, সাপোজ এই পেশেন্টে যদি প্রিকল মিউটেশন থাকে, কি বলে আচ্ছা, কোনো পেশেন্টে যদি প্রিকল মিউটেশন থাকে তাহলে কি হয়? নর্মালি আমরা ডিসকাসের সময় বলছিলাম যে বি ভাইরাসে কোর অ্যান্টিজেন থাকে, এটা আমরা মেজার করতে পারি না। কোর অ্যান্টিজেন থেকে রিলিজ হয়েছে বি ভাইরাস ই অ্যান্টিজেন, যেটা আমরা ব্লাডে মেজার করতে পারি। কোনো পেশেন্টের যদি প্রিকল মিউটেশন থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? এই কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেনটা রিলিজ হয় না। এই পেশেন্টরা যদি অ্যাক্টিভ ভাইরাল রিপ্লিকেশন থাকেও, তারপরও আমরা ই অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো ডিউ টু প্রিকল মিউটেশন অ্যান্ড অ্যাবসেন্স অফ রিলিজ অফ ই অ্যান্টিজেন। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি আমরা ই অ্যান্টিজেন দেখি তখন দেখবো নেগেটিভ, যদিও পেশেন্টের রেপ্লিকেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো? বি ভাইরাস ডিএনএ। তাহলে বি ভাইরাস ডিএনএ এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ মার্কার ফর অ্যাক্টিভ ভাইরাল রেপ্লিকেশন। ই অ্যান্টিজেন দেখো আমরা ভাইরাল রেপ্লিকেশন দেখতে পারি, এটা দিয়ে রেপ্লিকেশন দেখতে পারবো না তা না, কিন্তু যদি পেশেন্টের প্রিকল মিউটেশন থাকে সেক্ষেত্রে এটা নেগেটিভ দেখাবে। What is the most likely diagnosis? A 56-year-old retired primary school teacher gave a 5-month history of pruritus and lethargy. She had a past medical history of Hashimoto's thyroiditis. On examination, she was jaundiced and had a palpable liver and just palpable spleen. She admitted to drinking 2 units of alcohol per day. 24 hours after admission, she had hematemesis and hemoglobin count dropped to 88 gram per liter. Upper GI endoscopy revealed esophageal varices. Anti-mitochondrial antibodies were positive. তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন আছে প্রুরাইটাস এন্ড লিথার্জি নিয়ে, তার আদার অটোইমিউন ডিজিজ আছে, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন এন্ড ভেরিসেল ব্লিডিং আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আছে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডিটা পজিটিভ আছে।
ডায়াগনোসিস কি হবে তাহলে? ইবিসি। পিবিসি। তাহলে আমরা যেটা এর আগে বলছিলাম যে পিবিসি, পিএসসি এগুলো সিনারিওতে ইউজুয়ালি অটোইমিউন কোনো একটা ডিজিজ হিস্ট্রি দেওয়া থাকে সবসময়। আর এসে যদি এমএ পজিটিভ থাকে তাহলে পিবিসি, এমএ যদি নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিএসসি চিন্তা করবো। A 45-year-old woman is referred to the gastroenterology clinic after her GP noted her transaminase to be 3 times of the upper limit. Which of the following underlying diagnosis is most associated with progression of liver disease to the hepatocellular carcinoma? তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা রিস্ক সবচেয়ে বেশি কোনটার ক্ষেত্রে? এক্সেলেন্ট, হেপাটাইটিস সি ভাইরাস ক্ষেত্রে। A 35-year-old man presented with jaundice. The underlying cause was suspected to be acute hepatitis B infection. Which immunological test would most support the diagnosis of acute hepatitis B infection? তাহলে acute hepatitis B দেখার জন্য বেস্ট কোনটা? আচ্ছা, বি সারফেস অ্যান্টিজেন একটা সমস্যা আছে, অ্যাকিউট এবং ক্রনিক দুইটা ক্ষেত্রে বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ হতে পারে। যদি অ্যাকিউট ইনফেকশন হয় বা পারসিস্টেন্ট ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে। তাহলে অ্যাকিউট দেখার জন্য বেস্ট কোনটা? আইজিএম অ্যান্টিবায়োটিক্স বি অ্যান্টিবডি। এক্সেলেন্ট, তাহলে এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট। একটু 1 মিনিট দাঁড়ান, একটু ওয়েট করেন, আসতেছে। তাহলে বি সার্ভিসেন্টের সমস্যা কি? অ্যাকিউট এবং ক্রনিক যদি পারসিস্টেন্ট ইনফেকশন হয় দুইটা ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে। তাহলে এটা দেখে আমরা অ্যাকিউট এবং ক্রনিক আলাদা করতে পারবো না। একইভাবে বি ভাইরাস ডিএনও অ্যাকিউট বা ক্রনিক বা পারসিস্টেন্ট ইনফেকশন দুইটা ক্ষেত্রেই পজিটিভ থাকতে পারে। ই অ্যান্টিজেনের ক্ষেত্রে সেম। তাহলে এগুলো অ্যাকিউট বা ক্রনিক আলাদা করা যাবে না। আলাদা করার উপায় হচ্ছে আইজিএম অ্যান্টিবায়োটিক্স বি অ্যান্টিবডি। And final Harty investigation is most likely to confirm the suspected diagnosis. A 19-year-old man referred with tremor, speaking and difficulty in speaking and forgetfulness, pale, mildly jaundice, and has permanent mental injection on the anti-sexual. He has postural tremor and dysarthria. Diagnosis কি হবে এখানে? উইলসন ডিজিজ ইনভেস্টিগেশন করবো ইউরিনারি কপার লেভেল। আর পেশেন্টের পেল এবং মাইল্ড জন্ডিস হওয়ার কারণ কি? ডিউ টু হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে কপার হচ্ছে একটা টক্সিক সাবস্টেন্স যেটা হচ্ছে হিমোলাইসিস করতে পারে। তাহলে উইলসন ডিজিজ পেশেন্টরা হিমোলাইটিক অ্যানিমিয়া প্রেজেন্ট করতে পারে। ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্ত থাকুক, একটু বাসায় কাজ আছে। তাহলে কোনো কোশ্চেন আছে? সব কোশ্চেন থাকলে ক্লাসটা একটু শেষ করতে হবে, একটু বাসায় সমস্যা আছে তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে, আজকে ক্লাসে পর্যন্তই।